যুবদলের নেতা নয়ন কিংবা ছাত্র দলের সভাপতি রাকিব, তারা ভাই তাদের বক্তব্য হচ্ছে পরে কথা। কিন্তু তারেক রহমান এই বিষয়ে কথা বলতে গেলে অবশ্যই আমি মনে করি তার যে উপদেষ্টা পরিষদ আছে বা তাদের যে বুদ্ধিজীবীরা আছে তাদের একটু পরামর্শ নেওয়া উচিত ছিল, অথবা তাদের পরামর্শ দেওয়া উচিত ছিল। কারণ এই বিষয় নিয়ে কথা বললো, অথচ আজকে এটা মানে প্রশাসনিকভাবে সরকারিভাবে প্রতিষ্ঠিত হলো যে না, এটা আইডি হ্যাক হয়েছিল, এটা জামাতের আমিরের বক্তব্য না। এবং এইটাকে ধর্মীয় বিষয় নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, এটা নিয়ে এত টানাহেঁচড়া করাটা করে তাতে বিএনপির লাভ হয় না। বিএনপিতে আমি তো জানতাম অনেক বড় বড় বুদ্ধিজীবী জ্ঞানী আছে। আমাদের সম্মানিত মেহমান শ্রদ্ধাভাজন লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস ভাই বলেছেন যে সময় নেই। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু এই প্রস্তাবটা করেছে তাও বেশ কয়েকদিন হয়ে গেছে। তো আর দুই হলো আসলে আমরা এই বিষয়টা নিয়ে আজকে দেখেন টকশো করছি যে কেন যে ডিবেটের আহ্বান জানানো হয়েছে, এতে রেসপন্স দিবে কি দিবে না, আহ্বান করবে কি করবে না, অ্যারেঞ্জমেন্ট হবে কি হবে না এই নিয়ে। অথচ এটা কিন্তু একটা ডেমোক্রেসি বা গণতন্ত্রের একটা পার্ট। আমরা যে ডেমোক্রেসি, বাংলাদেশে গণতন্ত্র, আসলে এগুলো তো গোড়ায় কথা বলতে গেলে অনেক গোড়ায় যেতে হয়। আপনার বাংলাদেশের গণতন্ত্র, ভারতীয় গণতন্ত্র, আমেরিকায় গণতন্ত্র, সবই যদি গণতন্ত্র হয় তাহলে বাংলাদেশে গত 3টে নির্বাচন নিয়ে এত কথা কেন? সেই নির্বাচন গ্রহণযোগ্যতা দেশে বিদেশে কোথাও হয় নাই। তো এই দেশেও তো গণতন্ত্র, ওখানেও কিন্তু সরকারের অধীনে নির্বাচন হয়। আসলে আমাদের গণতন্ত্রের অনেক দুর্বল পয়েন্ট রয়ে গেছে। তার মধ্যে অন্যতম একটা পয়েন্ট হলো আপনি যে কোশ্চেনটা রেজ করলেন বা যে কোশ্চেনটা জামাত ইসলাম রেজ করেছে, ডিবেট। অবশ্যই ডিবেট হওয়া উচিত এবং এইটার মানে অ্যারেঞ্জ ডাকসু না, এটা শুড বি নির্বাচন কমিশন এটা করা উচিত। যদিও নির্বাচন কমিশন সেই ক্যাপাসিটি আছে কিনা, তাদের সেই সক্ষমতা আছে কিনা। যেমন আমরা কয়দিন আগে দেখলাম শেরপুরে একটা ঘটনা, সেখানে উপজেলা পরিষদ এরকম দুই প্রার্থীর মধ্যে সেখানে এরকম অ্যাটাচমেন্ট করেছিল, কিন্তু সেই দেখা গেল সেই অ্যারেঞ্জমেন্টে কি হলো, বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটলো। অর্থাৎ একজন জামাতের নেতাকে মেরেই ফেললো। কি নিয়ে? বসাবসি নিয়ে। কোন চেয়ারে কে বসবে এটা তো যারা ওই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে তাদের সেই প্রশাসন অর্থাৎ উপজেলা পরিষদের সেই দায়িত্ব ছিল, কিন্তু তারা সেটা সুষ্ঠু মতো করতে পারে নাই, যার ফলে ওখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এখন দায় বিএনপি কে দিবে না জামাতকে দিবে, কে কাকে দিবে সেটা তো পরের কথা, কিন্তু ঘটনা তো যা ঘটে এখন সেন্ট্রালি জামাত, আমি যেটা বলছি এটা হলো সেন্ট্রালি, অর্থাৎ দুইটা প্রতিপক্ষ দলের প্রধানের মধ্যে এরকম একটা ডিবেট বা টক শো, আমরা যেরকম এখন টক শো করছি, এরকম একটা টক শো বা ডিবেট আয়োজন করা। সেইখানে ডিবেটের ইস্যু কি থাকবে, বিষয় থাকবে হলো দুই দলের ইস্তেহার, অর্থাৎ পলিসি বা নীতিমালা, কে সরকার গঠন করলে কি কাজ করবে, কি তাদের লক্ষ্য উদ্দেশ্য, এগুলো নিয়ে আলোচনা করবে। তো সেই রকম আলোচনা সরকারের পক্ষ থেকে করতে পারতো, অথবা নির্বাচন কমিশন করতে পারতো। এই সরকার 1.5 বছর সময় নিল, সংস্কারে 9 মাস সময় ক্ষেপে পড়লো। গণতন্ত্রের বিষয়ে কি এরকম ডিবেট এটা কি নাই? এখানে তো এই যে প্রফেসর আলী রিয়াজ স্যার, উনি তো আমেরিকা থেকে, উনি তো কানাডার ওখানের ইলিনয়েস ইউনিভার্সিটির প্রফেসর, তো উনি তো ওগুলো দেখে আসছে। তাহলে উনি তো একটা প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিতে পারতেন। এখন সময় নাই, এটা আর আগেই কেন করা হলো না? বা এখনো সময়, এখন যদি ভাষণ দিতে পারে জাতির উদ্দেশ্যে, বাংলাদেশ টেলিভিশনে যদি নির্বাচন কমিশন কি করলো, নিজের দায়িত্বটা বিটিভির কাছে চাপাই দিল ঘাড়ে, এই ডিজি সাহেব ব্যবস্থা করবে, ভাষণ দেবে, একটা রেকর্ডেড ভাষণ। এইটা কি ডিবেট আকারে দেখ। এই 9 তারিখে যে ভাষণ হবে, 9 তারিখে তারেক জিয়াও থাকবেন, একই সাথে ডাক্তার শফিকুর রহমানও থাকবেন, দুইজনই সেখানে হবে। ওই জাতির ভাষণই হবে ডিবেট। আমরা জাতি হিসেবে, জাতির সাধারণ মানুষ এটা আমরা দেখতে চাই যে দুই দলের নেতার মধ্যে থেকে আমরা অনেক ফাঁক ফোকর বের করে নিয়ে আসবো। কারণ দুই নেতার বক্তব্যের মধ্যে বিভিন্ন বলতেছে কি ঠিক বলছে না কিছু ভুলভাল বলতেছে, এটা হয়তো তারা অ্যাসেসমেন্ট করতে পারছে কিনা জানি না, বাট আমরা কিন্তু অ্যাসেসমেন্ট করছি, জনগণ কিন্তু অ্যাসেসমেন্ট করছে। তো সুতরাং এরা বাংলাদেশ টেলিভিশন, এটা একটা সরকারি জাতীয় চ্যানেল, টিভি চ্যানেল, সেখানে এটা আমি মনে করি 9 তারিখে হতে পারে এবং এটা হওয়া উচিত। কারণ আগামী দিনে রাষ্ট্রপ্রধান কে হবেন, রাষ্ট্রের মানে পিতা কে হবেন, রাষ্ট্রের দায়িত্ব কে নেবেন, এইটা 24-এর 5ই আগস্টের পর সে আগের মতো রাষ্ট্র ব্যবস্থা এই দেশের জনগণ আর দেখতে চায় না। এই কথা দুই নেতারাই বা দুই দলের লোকরাই বলছেন, কিন্তু সেটা তাদের বক্তব্যের মাধ্যমে জাতি হিসেবে আমরা জানতে চাই, সাধারণ মানুষ সেটা বুঝতে চায় যে তারা আসলে কে, সেটার ভিত্তিতে ইনশাল্লাহ আমার মনে হয় জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে পারবে।
জি। আচ্ছা, আমি একটু দুইটা দলের প্রতিশ্রুতি যে আসতেছে এই বিষয়গুলো নিয়ে একটু বলি যে ইতিমধ্যে জামাত আজকে তাদের ইশতেহার দিয়েছেন, বিএনপির ইশতেহার আসবে, কিন্তু ইশতেহার না আসার আগে জনাব তারেক রহমান বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলছেন। ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছেন তিনি, আজকে একটা নতুন একটা বিভাগ করবেন এরকম ঘোষণা দিচ্ছেন। আহ বেকার ভাতার ব্যবস্থা করবেন বলছেন, বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট নির্মাণ করবেন বলছেন। তো ওনাদের এই যে প্রতিশ্রুতিগুলো আসতেছে, এগুলোকে আপনি কিভাবে মনে করছেন? জামাত বিএনপি উভয়ের গুলো যদি বিশ্লেষণ করেন। প্রতিশ্রুতি আচ্ছা, শুধু তারেক রহমান না, দুইজনেই দিচ্ছেন, দুই দলেরই। দুই দল থেকে আসতেছে। তারেক রহমানও নোয়াখালী, কুমিল্লা, উত্তরাঞ্চলের ওনার জনসভাগুলোতে উনি হিউজ পরিমাণ উনি কুমিল্লার বিভাগ করবেন। তারপরে উনি উত্তরবঙ্গে অনেকগুলো জেলা শহরকে সিটি কর্পোরেশন করবেন। এ ধরনের অনেক উনি প্রতিশ্রুতি দিয়েছেন। এই ইশতেহার আজকে দিয়েছেন, তার আগে উনি দিয়েছেন, এটা দিতেই পারে, দোষের কিছু নাই। তারেক রহমানও আজকে যেসব প্রতিশ্রুতি দিয়ে আসছে, ভোলায় মেডিকেল কলেজ করবেন, তারপরে ফরিদপুরকে উনি ওখানে বিভাগ করবেন, এটাও আমি দোষের কিছু দেখি না। আমার একটু একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে শুধু একটা জিনিসই খারাপ লাগে, ভাই প্রতিশ্রুতি দেন, জনগণ ওগুলো শুনতে মজা পায়। ওখানে যারা লক্ষ লক্ষ দর্শক যায় তারা শুধু এগুলোই শুনতে চায় যে আমাদের জন্য কি করবেন, ওগুলো শুনতে ভালো লাগে। কিন্তু ওখানে বক্তব্যের ভিতরে যখন দেখি যে খুব কুৎসিত ভাষায় কিংবা বলতে পারেন মানে অসৌজন্যমূলক ভাষায় কিংবা অনেকটা অপরাধী বলা যায় এমন কিছু আপত্তিকর বক্তব্য আসে, যে জিনিসগুলো মানে কিন্তু এগুলো শোনার জন্য আমার মনে হয় না যে ওখানে লক্ষ লক্ষ জনগণ তাদের এই জনসভায় গিয়েছে। তো প্রতিশ্রুতি দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি মনে করি তাদের বক্তব্যের ব্যাপারে আরো সচেতন হওয়া উচিত। কারণ তারা জাতীয় নেতা, তাদের বক্তব্য প্রত্যেকটা কথা মানে রেকর্ড হচ্ছে, মোবাইলে রেকর্ড হচ্ছে, মানুষের হৃদয়েও ব্রেনেও রেকর্ড হচ্ছে। এখন এগুলো হয়তো সব আমার কথা আপনার কথা যেরকম এখন মিডিয়ায় শোনা যায়, আপনি 18 কোটির মানুষের সবার কথা তো এভাবে কেউ বলতে পারবে না। কিন্তু এই কথাগুলোর জবাব দিবে 12 তারিখ। আবার 12 তারিখও যদি ভুলভাল ভাবে যদি আপনার ইয়ার কারণে যদি তারা ইমোশনালি দেয়, তাহলে আবার 5 বছর পর তো আবার একবার সুযোগ আসবে। সেদিন তো নিশ্চয়ই ভুল করবে না। তো আমার মনে হয় এই জিনিসগুলো তাদের মাথায় রেখে আমি দেখছি যে মিথ্যাচারের পরিমাণ এবং অহেতুক কিছু মানে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে শীর্ষ পর্যায়ে নেতাদের কিছু বিতর্ক, এই জিনিসগুলা এই 5ই আগস্টের পর ফ্যাসিবাদ বিরোধী মানে পতনের পর এই ধরনের বক্তব্য আমরা আশা করি নাই। এবং আজকে দেখলাম ধর্মীয় ব্যাপারেও কিছু বক্তব্য হয়েছে, একেবারে অজ্ঞাত বক্তব্য। আমি সেদিন একটা টক শোতে আমি না কালকেই তো আমি বলেছিলাম, যেমন ওখানে ধর্মীয় বেশ কিছু প্রশ্ন করতেছিল, আমি কি দেখেন এইরকম ধর্মীয় বিষয় জানা বা বক্তব্য দেওয়া এবং এটার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে দুইজনেরই ধর্মীয় জ্ঞান থাকা জরুরি। তো সে বলল যে না কেন ধর্মীয় জ্ঞান থাকতে হবে? আমি তো অবশ্যই, আপনি আইনি বিষয়ে যদি বক্তব্য দিতে চান অবশ্যই আপনি একজন আইনজ্ঞ হইতে হবে। তো ধর্মীয় বিষয়ে যদি আপনি বক্তব্য দিতে চান আপনি ধর্মীয় বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে। কিন্তু দেখছি যে এটা অবলীলে ধর্ম নিয়ে বক্তব্য দিচ্ছে, অথচ এই বিষয়ে তাদের কোনো মানে আদতে কোনো জ্ঞান আছে কিনা জানি না। যেটা আপনি যদি এগুলো স্পষ্ট করে প্রশ্ন করেন বা যদি আলোচনা করতেছেন তখন বলবো নাম কিছু বললাম না। জি। আর ধর্মীয় বিষয় তো আসলে অনেকগুলোই এসেছে, যে বিশেষ করে ধর্মীয় বিষয়গুলোর চাইতে নারীদের বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা আসতেছে, যে নারী অধিকার নিয়ে যেমন জামাতের আমিরের একটা পোস্টকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে, যেহেতু আপনি বিভিন্ন বক্তব্যগুলোকে সামনেই এনেছেন। এই পোস্টের বিষয় নিয়ে যে আলোচনাগুলো আসতেছে, বিশেষ করে বিএনপি থেকেই অনেক আলোচনা আসতেছে, জনাব তারেক রহমান সাহেব এটা নিয়ে মন্তব্য করেছেন। আসলে এই মন্তব্যগুলো আসাটা কতটুকু স্বাভাবিক মনে করেন বা যৌক্তিক মনে করেন? দেখেন এটা আসলে বিষয়টা অলরেডি শুরু হয়ে গেছে কালকেই। যখনই বঙ্গভবনের একজন পদস্থ সরকারি কর্মকর্তা এবং এই দায়িত্বে যে ছিলেন এরকম একজন অফিসারকে যখনই ডিবি পুলিশ গ্রেফতার করলেন, আজকেও সেখানে অভিযান চালিয়েছেন। আসলে এটা এখন স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, এই আইডিটা হ্যাকড হয়েছিল এবং প্রশাসন থেকে ডিবি থেকেও সে ধরনের ব্রিফ করা হয়েছে। সেটা এখন ক্লিয়ার যে এটা হ্যাকড হয়েছিল, এটা অনাকাঙ্ক্ষিত। আজকেও দেখবেন যে জামাত ইসলামের যে ইশতেহার আমি হালকা একটু দেখেছি, সেখানে ৪র্থ নাম্বার ইশতেহারেই তারা কিন্তু নারীদের মর্যাদা, সম্মান এবং তাদের অধিকার বাস্তবায়নের জন্য তাদের করণীয় সম্পর্কে তারা বলেছেন। এবং ইতিপূর্বে যতগুলো আপনার বক্তব্য দিয়েছেন জামাতের আমির, বাংলাদেশে সব জায়গায় উনি নারীদের ব্যাপারে মানে স্পষ্ট করে পজিটিভ কথা উনি বলার চেষ্টা করেছেন। কেন?
নারী হলো বাংলাদেশে 50% ভোটার, 6,28,00,000 ভোটার হয়েছে নারী। সুতরাং এই নারীদের ব্যাপারে এরকম একটা কুরুচিপূর্ণ বক্তব্য নির্বাচনের 10 দিন আগে কোনো পাগলও করবে না ভাই। তো সুতরাং সেখানে উনি কি করে করবে? এটাকে নিয়ে বিএনপির আমার বোদ্ধা ভাইরা, আমি জানি না বিএনপিতে আমি তো জানতাম অনেক বড় বড় বুদ্ধিজীবী জ্ঞানী আছে, অনেক নেতা কর্মীরা না হয় ওই যে কি যেন নয়ন বা যুব দলের নেতা নয়ন কিংবা ছাত্র দলের সভাপতি রাকিব, তারা ভাই তাদের বক্তব্য হচ্ছে পরে কথা। কিন্তু তারেক রহমান এই বিষয়ে কথা বলতে গেলে অবশ্যই আমি মনে করি তার যে উপদেষ্টা পরিষদ আছে বা তাদের যে বুদ্ধিজীবীরা আছে তাদের একটু পরামর্শ নেওয়া উচিত ছিল, অথবা তাদের পরামর্শ দেওয়া উচিত ছিল। কারণ এই বিষয় নিয়ে কথা বললো, অথচ আজকে এটা মানে প্রশাসনিক ভাবে সরকারি ভাবে প্রতিষ্ঠিত হলো যে না, এটা আইডি হ্যাক হয়েছিল, এটা জামাতের আমিরের বক্তব্য না। এবং এইটাকে ধর্মীয় বিষয় নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, এটা নিয়ে এত টানাহেঁচড়া করাটা করে তাতে বিএনপির লাভ হয় নাই। একটা কথা মনে রাখবেন, এবং এটা সব দলের, বিএনপি সহ সব দলের মনে রাখা উচিত, আপনি কাউকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যে মানে প্রতিপক্ষকে আপনি আঘাত করে আপনি বিজয়ী হতে পারবেন, তবে সে আঘাত করতে গিয়ে বা তাকে হেয় করতে গিয়ে ধরেন আপনি হয়তো বা এই সত্যমের 1% জনগণ বুঝবে না, মেনে নিবে যে হ্যাঁ জামাতের আমির মনে হয় এটা ঠিকই বলেছে। কিন্তু 10% লোকের সমর্থন বা তাদের মানে বুঝাইতে গিয়া বা তাদের সমর্থন পেতে গিয়া বাকি 90% আপনি বিরাগ বজন হইলে আপনার কি লাভ হইলো না টোটাল আলটিমেটলি গিয়ে যোগ দিয়ে অঙ্কের খাতায় গিয়া লস হইলো? সেটাও কিন্তু রাজনৈতিক ভাষা দিয়ে কিন্তু হিসাব করতে হবে। এই হিসাবটা রাজনৈতিক নেতারা রাকিবরা না বুঝতে পারে, নয়নরা না বুঝতে পারে, কিন্তু তাদের তো অনেক থিঙ্ক ট্যাঙ্কার আছে, তাদের তো এই বিষয়ে পরামর্শ দেওয়া ছিল যে দাঁড়ান আমরা আগে এটা চেক করি, যদি উনি সত্যি এটা যদি হ্যাক হয়ে থাকে তাহলে এটা নিয়ে এমন কোন আমাদের মন্তব্য করা আছে না যেটা উল্টে আবার আমাদের ঘরে এসে পড়ে, টেনিস বলের মতো ওয়ালে বল মারা যাবে না। তো আর না হলে যদি সত্যি এটা উনি বলে থাকে তাহলে অবশ্যই এটা দিয়ে তাদের যে নারী ভোটারের ভিত্তিতে শিবির 5টা বিশ্ববিদ্যালয় বিজয় ছিনিয়ে নিল, সেই নারী ভোটারই হলো জামাত ইসলামের আগামী জাতীয় নির্বাচনে একটা বড় ধরনের ট্রাম্প কার্ড। সেই ট্রাম্প কার্ডটাকে ফেলে দিতে হলে অবশ্যই সেখানে বিএনপির উচিত ছিল আরো চিন্তা ভাবনা করে তারপরে এই ব্যাপারে তাদের বক্তব্য বা পদক্ষেপ নেওয়া। আমি মনে করি এই ক্ষেত্রে তারা রাজনৈতিকভাবে যথেষ্ট ব্যর্থতার পরিচয় দিয়েছে।